নমস্কার প্রিয় পাঠক শিলা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আমাদের চ্যানেলের নিয়মিত ফলোয়ার, আর যারা নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানাই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত এমন সব বাস্তব জীবনের গল্প নিয়ে আসি যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আজকের যে গল্পটা আমি আপনাদের শোনাব সেটা আমার একজন অত্যন্ত প্রিয় পাঠকের পাঠানো। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু তার জীবনের এই অধ্যায়টি এতটাই গভীর আর স্পর্শকাতর যে তিনি চেয়েছেন আমরা যেন সবার সাথে এটি ভাগ করে নিই। এই গল্পে আপনারা খুঁজে পাবেন ভালোবাসার এক অন্যরকম দিক, যেখানে সম্পর্কগুলো বাধা ধরা সামাজিক গণ্ডি পেরিয়ে এক জটিল পথে যাত্রা করে, যেখানে বৈধতা বা অবৈধতার চেয়েও বড় হয়ে দাঁড়ায় মানুষের অনুভূতি আর পরিস্থিতি। আর হ্যাঁ, আপনারা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমার ইমো নাম্বারটি পেতে চান, তাহলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের ঠিক কোন অংশে আমি আমার ইমো নাম্বার দেব সেটা জানতে হলে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমি মিনা। এই নামটা আমার আসল নাম নয়, কিন্তু গল্পের প্রয়োজনে আমি এটাই ব্যবহার করছি। আমার জীবনটা খুব সাধারণ, একদম আর 5টা মধ্যবিত্ত বাঙালি মেয়ের মতোই। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা আর আমার 2 ছোট ভাই বোনকে নিয়ে এক কঠিন লড়াইয়ে নেমেছিলাম। লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলাম। মনে হচ্ছিল একটা চাকরি পেলেই যেন সব দুঃখ দূর হয়ে যাবে, মা একটু স্বস্তি পাবে, ভাই বোন দুটো একটু ভালো করে খেতে পড়তে পারবে। এই স্বপ্ন দেখতে দেখতেই একদিন আমার জীবনে এলো সেই দিনটা, যেদিন আমি রায়হান সাহেবের অফিসে চাকরির সুযোগ পেলাম। অফিসটা খুব বড় না, একটা ট্রেডিং ফার্ম। আমি একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করলাম। শুরুতে আমার কাজ ছিল ফাইলপত্র গোছানো, ফোন ধরা, কিছু টুকটাক হিসাব নিকাশ দেখা। আমার বস মানে রায়হান সাহেব প্রথম দেখায় আমার মনে হয়েছিল খুবই ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। বয়স 40-এর কোঠায়, বেশ স্মার্ট, পোশাক পরিচ্ছেদ পরিপাটি, আর চোখে মুখে একটা শান্ত দৃঢ়তা ছিল। তার গলার স্বরটাও ছিল বেশ নিচু, কিন্তু তাতে এক ধরনের কর্তৃত্ববোধ প্রকাশ পেত। তিনি যখন কথা বলতেন আমি মুগ্ধ হয়ে শুনতাম, মনে হতো এই মানুষটা নিশ্চয়ই অনেক জ্ঞানী আর সফল। প্রথম কয়েকটা দিন বেশ সতর্কতার সাথে কাজ করছিলাম। আমি স্বভাবতই একটু লাজুক প্রকৃতির, তাই কারোর সাথে সহজে মিশতে পারতাম না। রায়হান সাহেবও প্রথমে আমার সাথে পেশাদারিত্বের দূরত্ব বজায় রেখে চলতেন, শুধু কাজের কথা বলতেন। তার বিয়ে হয়েছে, তার একটা পরিবার আছে, সে কথা আমি প্রথম দিনেই জেনেছিলাম। অফিসের অন্য কর্মচারীদের কাছ থেকে শুনেছিলাম তার স্ত্রী নাকি খুব সুন্দরী, আর তাদের 2টি আদরের সন্তান আছে। তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি, কারণ আমার একমাত্র লক্ষ্য ছিল মন দিয়ে কাজ করা আর সংসারটাকে টেনে নিয়ে যাওয়া। কিন্তু সময়ের সাথে সাথে সবটা কেমন যেন পাল্টে যেতে লাগল। একদিন অফিস শেষে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি সেদিন একটু দেরিতে বেরোচ্ছিলাম। সেদিন বৃষ্টি শুরু হয়েছিল হঠাৎ করেই, ছাতা ছিল না আমার কাছে। রায়হান সাহেব তার ক্যাবিন থেকে বের হয়ে আমাকে দেখে বললেন, মিনা, আপনার তো ছাতা নেই দেখছি, বৃষ্টি থামার জন্য অপেক্ষা করুন বা আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। আমি ইতস্তত করছিলাম, কারণ একজন বসের সাথে এমন ব্যক্তিগতভাবে যাতায়াত করাটা আমার কাছে কেমন অস্বস্তিকর লাগছিল। কিন্তু বৃষ্টি বাড়ছিল, আর আমার বাড়িটাও অফিস থেকে বেশ দূরে ছিল। তিনি আমার ইতস্তত ভাব দেখে মৃদু হেসে বললেন, আরে ভাবছেন কি, আমি তো আপনার বস, আপনার একজন অভিভাবকও বটে, চলুন, চিন্তা করবেন না। তার এই কথায় আমি কিছুটা আশ্বস্ত হলাম। তার গাড়িতে বসে আমার মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তার গাড়িটা বেশ আরামদায়ক ছিল, গাড়ির ভেতরটা একটা মিষ্টি সুবাসে ভরা ছিল। আমি চুপচাপ জানালা দিয়ে বাইরের বৃষ্টি দেখছিলাম। তিনি গাড়ির ড্রাইভারকে আমার বাড়ির ঠিকানা বলে দিয়ে আমার দিকে ফিরে হেসে বললেন, মিনা, আপনার পরিবারে আর কে কে আছে? আপনার কি কোনো সমস্যা হচ্ছে? তার এই ব্যক্তিগত প্রশ্ন শুনে আমি একটু অবাক হলাম, কারণ আগে কখনো তিনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে জানতে চাননি। আমি তখন আমার পরিবারের আর্থিক অবস্থা, আমার মায়ের কষ্ট, ছোট ভাই বোনের পড়ালেখা নিয়ে সবটা তাকে খুলে বললাম। বলতে বলতে আমার চোখ ছলছল করে উঠল। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন, মাঝে মাঝে তার চোখে এক ধরনের সহানুভূতি দেখতে পাচ্ছিলাম আমি।
কথা শেষ হলে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মিনা, আপনাকে দেখে আমার মনে হয় আপনি খুব পরিশ্রমী আর সরল মনের মেয়ে। আপনার মা আর ভাইবোনদের জন্য আপনি যে লড়াইটা করছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। চিন্তা করবেন না, আমি আছি আপনার পাশে। যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে দ্বিধা করবেন না। তার এই কথাগুলো আমার মনে এক অজানা ভরসা জাগিয়েছিল। মনে হচ্ছিল এতদিনে বুঝি একজন আপন মানুষ পেলাম যে আমার কষ্টটা বুঝবে। সেই রাতে বাড়ি ফিরে আমার মনে এক অদ্ভুত শান্তি ছিল। মনে হচ্ছিল আমার একটা আশ্রয় মিলেছে। এরপর থেকে রায়হান সাহেব আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠলেন। তিনি প্রায়ই কাজের ফাঁকে আমার সাথে কথা বলতেন, আমার খোঁজ খবর নিতেন। দুপুরে লাঞ্চের সময় যখন আমি নিজের আনা খাবার খেতাম, তিনি প্রায়ই আমার জন্য বাইরে থেকে কিছু আনাতেন বা তার সাথে বসে তার খাবার থেকে কিছুটা হলেও খেতে বলতেন। আমি প্রথমে সংকোচ করতাম, কিন্তু তার অনুরোধ এড়াতে পারতাম না। তার সাথে বসে খেতে খেতে আমি প্রথম অনুভব করতে শুরু করলাম তার মনোযোগ আমার দিকে নিবদ্ধ। তার চোখ দুটো যেন আমাকেই খুঁজত, আমার প্রতিটি নড়াচড়া খেয়াল করত। আমার কাজের প্রতি তার সমর্থন ছিল অসীম। আমি কোনো ভুল করলে তিনি আমাকে বকা দিতেন না, বরং বুঝিয়ে দিতেন। তিনি আমাকে নতুন নতুন কাজ শেখাতেন, অফিসের বাইরের কিছু কাজও আমাকে দেখতে বলতেন, যাতে আমি আরও শিখতে পারি। একদিন ফাইল গোছাতে গোছাতে আমার হাত থেকে একটা ফাইল নিচে পড়ে গেল। আমি ঝুঁকে সেটা তোলার সময় তার হাতও সেদিকে এগিয়ে এলো। আমাদের দুজনের হাত প্রায় একই সাথে সেই ফাইলটা স্পর্শ করল। এক নিমেষের জন্য আমাদের আঙুলগুলো একে অপরের সাথে লেগে রইল। সেই মুহূর্তে আমার শরীরের ভেতর দিয়ে এক হালকা বিদ্যুৎ খেলে গেল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, আমার গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। তিনি মৃদু হাসলেন, কিন্তু তার চোখের গভীরে আমি এক অন্যরকম দ্যুতি দেখতে পেলাম, যা আমার মনের ভেতর এক অজানা ঢেউ তুলেছিল। তার সেই হাসি আর সেই দৃষ্টি আমার মনে গেঁথে রইল। আমি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করি যে এটা শুধু আমার মনের ভুল, এটা শুধু বস কর্মচারীর সম্পর্ক, ততই যেন আমার অবাধ্য মন তার কাছে যেতে চাইত। অফিসের অন্যান্য কর্মচারীরা যখন তার সামনে স্বাভাবিকভাবে কথা বলত, হাসত, আমি তখন তার সামনে কেমন যেন জড়সড় হয়ে যেতাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে যেত, কথা বলতে গেলে গলা শুকিয়ে যেত। এই অনুভূতিগুলো আমার কাছে নতুন ছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কেন এমন হচ্ছে। কিছুদিন পর অফিসের কাজে আমাকে তার সাথে একটা সেমিনারে যেতে হলো। সেমিনারটা ছিল শহরের বাইরে এক রিসর্টে, একদিনের জন্য। আমি প্রথমে রাজি হতে চাইছিলাম না। মাও একটু চিন্তা করছিল, কিন্তু রায়হান সাহেব মাকে ফোন করে বুঝিয়ে দিলেন যে সব ব্যবস্থা খুব ভালো হবে, চিন্তা করার কিছু নেই। মায়ের ভরসায় আমি রাজি হলাম। তিনি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, আমি পাশে বসেছিলাম। আমাদের দুজনের মধ্যে নীরবতা ছিল কেমন যেন অন্যরকম লাগছিল। গাড়ির ভেতর তার শরীরের একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছিল, যা আমার নাকে লেগে কেমন যেন আবেশ তৈরি করছিল। পথে একবার তিনি হঠাৎ করে ব্রেক কষলেন। আমি সিট বেল্ট পরা থাকলেও একটু সামনের দিকে ঝুঁকে গিয়েছিলাম। তিনি দ্রুত আমার দিকে হাত বাড়িয়ে আমার কাঁধটা ধরে বললেন, সাবধানে মিনা, কিছু হয়নি তো? তার হাতের স্পর্শ আমার কাঁধের ওপর দিয়ে আমার পুরো শরীরে এক উষ্ণতা ছড়িয়ে দিল। আমি মাথা নেড়ে জানালাম যে কিছু হয়নি। তার হাতের স্পর্শটা ছিল খুব আলতো, কিন্তু আমার মনে হচ্ছিল আমার পুরো কাঁধ যেন জ্বলে উঠল। তার চোখ দুটোই সেই পুরনো গভীর দৃষ্টি, যা আমাকে অস্থির করে তুলছিল। সেমিনারের পর আমরা বিকেলে অফিস থেকে বেরোলাম। তখনও সূর্যের তেজ বেশ ছিল। তিনি বললেন, মিনা, আপনি কি একটু ঘুরতে পছন্দ করেন? এখানে কাছাকাছি একটা খুব সুন্দর লেক আছে, চাইলে একটু হেঁটে আসতে পারি। আমি দ্বিধায় ভুগছিলাম। এক নতুন পরিবেশে একজন বসের সাথে এমন একা একা ঘুরতে যাওয়াটা ঠিক হবে কিনা, এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু তার অনুরোধে একটা চাপা আকর্ষণ ছিল, যা আমি এড়াতে পারছিলাম না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। লেকটা সত্যিই খুব সুন্দর ছিল। শান্ত পরিবেশ, জলের ওপর সূর্যের আলো চিকচিক করছিল। আমরা দুজনে হেঁটে যাচ্ছিলাম।
তিনি আমার জীবনের কথা, আমার স্বপ্নগুলোর কথা জানতে চাইলেন। আমি তাকে আমার ছোট ছোট স্বপ্নগুলো বলছিলাম, কিভাবে একটা সুন্দর বাড়ি বানাবো, ভাই বোনদের ভালো লেখাপড়া করাবো। তিনি মনোযোগ দিয়ে শুনছিলেন আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিলেন। তার হাসিটা ছিল খুব সুন্দর, আমার মনকে ছুঁয়ে যেত। হাঁটতে হাঁটতে একসময় আমরা লেকের কিনারায় একটা বেঞ্চে বসলাম। আমাদের মাঝে দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বটাও যেন এক অদ্ভুত নিবিড়তায় ভরেছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মিনা, আপনার স্বপ্নগুলো খুব সাধারণ কিন্তু খুব সুন্দর। আমি নিশ্চিত আপনি একদিন আপনার সব স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার মতো এমন পরিশ্রমী আর ভালো মনের মেয়েদের জীবনে ভালো কিছু হওয়াটা খুব জরুরি। তার এই কথাগুলো আমার মনকে আরও বেশি তার প্রতি আকৃষ্ট করল। মনে হচ্ছিল এই মানুষটা আমাকে সত্যিই বোঝেন। হঠাৎই তিনি আমার হাতের ওপর নিজের হাত রাখলেন। তার হাতের স্পর্শ ছিল উষ্ণ, আর আমার হাতটা যেন তার হাতের ভেতর কেমন যেন ছোট্ট একটা পাখির মতো কাঁপতে শুরু করল। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের গভীরতা ছিল যা আমি আগে কখনো দেখিনি। সেখানে ছিল এক অজানা আবেগ, এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। আমার শরীরের প্রতিটি শিরায় শিরায় এক শিহরণ খেলা করছিল। আমি হাত সরিয়ে নিতে পারছিলাম না, যেন অদৃশ্য কোনো বাঁধনে আমার হাতটা তার হাতে আটকে গেছে। এই অনুভূতিটা ছিল একই সাথে ভয়ঙ্কর আর অদ্ভুত সুন্দর। আমার মনে হচ্ছিল যেন এক ঘোর তৈরি হচ্ছে, যা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। তিনি আমার হাতের ওপর আলতো চাপ দিয়ে বললেন, মিনা, আপনার হাতটা খুব নরম। তার গলার স্বর ছিল নিচু, তাতে এক অন্যরকম মাদকতা ছিল। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। আমার হৃৎপিণ্ডটা দ্রুত ধুকধুক করছিল। মনে হচ্ছিল আমার গোপন অনুভূতিগুলো বুঝি সব তার কাছে ধরা পড়ে যাচ্ছে। এই প্রথম আমি তার স্পর্শে এক অন্যরকম আকর্ষণ অনুভব করলাম, যা পেশাদারিত্বের গণ্ডি পেরিয়ে এক অজানা সম্পর্কে ইঙ্গিত দিচ্ছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু আমার অবাধ্য মন যেন সেই ভুলের গভীরে তলিয়ে যেতে চাইছিল। সন্ধ্যা নামার আগেই আমরা ফিরে আসছিলাম। গাড়িতে ফেরার সময় আমি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিলাম। আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? এটা কি শুধুই সহানুভূতি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি কি তার প্রতি ভুল আকর্ষণ অনুভব করছি? এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে তুলছিল। আমার মনে এক ধরনের অপরাধবোধ দানা বাঁধতে শুরু করেছিল। আমি তো একজন কর্মচারী মাত্র, আর তিনি আমার বস। তার একটা পরিবার আছে, সুন্দর জীবন আছে। তাহলে আমার এই অনুভূতিগুলো কেন হচ্ছে? আমি কি ভুল করছি? কিন্তু তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা, তার চোখের গভীর চাহনি যেন আমাকে এক নিষিদ্ধ পথের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যে পথটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন এক মায়াজালের মধ্যে আটকা পড়ে গেছি, যেখান থেকে মুক্তি পাওয়া আমার পক্ষে সম্ভব নয়। অফিসে ফিরে আসার পর থেকে আমাদের সম্পর্কটা কেমন যেন এক অন্য মাত্রা পেল। তিনি প্রায়ই আমাকে তার ক্যাবিনে ডাকতেন কাজের কথা বলার জন্য, কিন্তু সেই কাজের কথার আড়ালে লুকিয়ে থাকত আরও অনেক ব্যক্তিগত কথা। তিনি আমার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইতেন, আমি কি বিয়ে করতে চাই, আমার কেমন ছেলে পছন্দ, এই সব। আমি অস্বস্তি বোধ করতাম, কিন্তু তার কথার উত্তর দিতে বাধ্য হতাম। তার প্রতিটি প্রশ্নে এক ধরনের অধিকার বোধ ছিল, যা আমার মনকে আরও বেশি দ্বিধান্বিত করে তুলত। একবার তিনি অফিসের একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য আমাকে রাত করে কাজ করতে বললেন। অন্য সব কর্মচারীরা চলে গেলে আমরা দুজনই শুধু অফিসে ছিলাম। বাইরে তখনও হালকা বৃষ্টি পড়ছিল। অফিসের ভেতরে একটা নিস্তব্ধতা বিরাজ করছিল। আমরা পাশাপাশি বসে কাজ করছিলাম। হঠাৎই বিদ্যুৎ চলে গেল। অফিসটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। আমি ভয়ে একটু চমকে উঠেছিলাম। তিনি দ্রুত তার পকেট থেকে ফোন বের করে আলো জ্বেলে বললেন, ভয় পাবেন না মিনা, আমি আছি। জেনারেটর চালু হতে হয়তো একটু সময় লাগবে।
সেই অন্ধকারে তার ফোনের আলোয় তার মুখটা কেমন যেন অন্যরকম লাগছিল। তার চোখ দুটো যেন আরও গভীর দেখাচ্ছিল। আমার শরীরের কাছে তার উপস্থিতি, তার পুরুষালী ঘ্রাণ আমার মনে এক অজানা শিহরণ জাগাচ্ছিল। আমি চুপ করে বসেছিলাম, আমার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। জেনারেটর চালু হতে কিছুটা সময় নিচ্ছিল। সেই অন্ধকারে তার দিকে তাকিয়ে আমার মনে হলো আমার আর তার মধ্যে যেন সমস্ত সামাজিক দেয়াল ভেঙে গেছে। আমরা যেন শুধুই দুজন মানুষ যারা এক গভীর নীরবতায় একে অপরের কাছাকাছি। তিনি হঠাৎই আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরলেন। তার হাতের স্পর্শে আমার পুরো শরীর কেঁপে উঠল। সেই অন্ধকারে, সেই নিস্তব্ধতার মধ্যে তার হাতের উষ্ণতা আমার মনকে কেমন যেন বিহ্বল করে তুলল। তিনি বললেন, মিনা, ভয় পাবেন না, আমি আপনার পাশে আছি। তার কণ্ঠস্বরে এমন এক আশ্রয় ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীতে একমাত্র ভরসার জায়গা হলেন তিনি। আলো ফিরে আসার পর আমরা দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরলাম, কিন্তু সেই রাতের স্মৃতি আমার মনে গভীর দাগ কেটে গেল। তার স্পর্শ, তার কথা, তার উপস্থিতি সব মিলিয়ে আমার মনে এক নতুন ধরনের আবেগ তৈরি হল, যা আমি অস্বীকার করতে পারছিলাম না। আমি বারবার চেষ্টা করছিলাম এই অনুভূতিগুলোকে মন থেকে সরিয়ে দিতে, নিজেকে বোঝাতে যে এটা শুধুই সহানুভূতি, শুধুই বস কর্মচারীর সম্পর্ক, কিন্তু আমার মন যেন আমার কথা শুনছিল না। এরপর থেকে আমাদের মধ্যে আরও বেশি ঘনিষ্ঠতা তৈরি হতে লাগল। প্রায়ই অফিস শেষে তিনি আমাকে ড্রপ করতেন বা কখনো কখনো আমাকে চা কফির অফার করতেন। সেই সময়গুলোতে আমরা অফিসের বাইরে একান্তে সময় কাটাতাম। তিনি আমার ব্যক্তিগত কথা জানতে চাইতেন, তার জীবনের কথা বলতেন। আমি তার পারিবারিক জীবনের কথা শুনে অবাক হয়ে যেতাম। বাইরে থেকে যাকে এত সুখী মনে হয়, তার মনেও যে এত অতৃপ্তি থাকতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। তিনি বলতেন তার স্ত্রী নাকি তাকে বোঝেন না, তাদের সম্পর্কটা নাকি এখন শুধু সন্তানের জন্য টিকে আছে। তার একাকিত্বের কথা শুনে আমার মনে তার প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হল। মনে হচ্ছিল তিনি নিজেও একজন মানুষ যে ভালোবাসা আর সঙ্গ খুঁজছেন। একদিন অফিসের সব কাজ শেষ হয়ে যাওয়ার পর তিনি আমাকে তার ক্যাবিনে ডাকলেন। সেদিন অফিস একদম ফাঁকা ছিল। তিনি তার চেয়ারে বসেছিলেন আর আমি তার সামনে দাঁড়িয়ে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মিনা, আমার একটা কথা আপনাকে বলার আছে। তার গলার স্বর ছিল বেশ গম্ভীর। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম হয়তো আমার কোনো ভুল হয়েছে। তিনি চেয়ার থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন। আমাদের দুজনের মাঝে মাত্র এক হাতের দূরত্ব ছিল। তার শরীরের উষ্ণতা আমার শরীরে এমন এক শিহরণ জাগাচ্ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, মিনা, আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু আমি আপনার প্রতি এক অন্য রকম অনুভূতি অনুভব করছি। আমি জানি আমার একটা পরিবার আছে, কিন্তু আপনার সরলতা, আপনার সততা, আপনার কষ্ট সব কিছু আমাকে আকর্ষণ করছে। আমি নিজেকে আটকাতে পারছি না। তার এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মনে এক অজানা ভয় আর আকাঙ্ক্ষার ঢেউ খেলা করছিল। আমি মুখ ফুটে কিছু বলতে পারছিলাম না, শুধু তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। তিনি ধীরে ধীরে আমার আরও কাছে এগিয়ে এলেন। তার হাত দুটো আমার গালের ওপর আলতো করে রাখলেন। তার হাতের স্পর্শে আমার শরীর কেঁপে উঠল। আমার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। আমি জানতাম এটা ভুল, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। তার ঠোঁট দুটো আমার কপালে আলতো করে ছুঁয়ে দিল। তারপর ধীরে ধীরে নেমে এলো আমার গালে। তার প্রতিটি স্পর্শে আমার হৃদয়ের গভীরে এক চাপা আগুনের স্ফুলিঙ্গ জেগে উঠত, যা আমাকে একই সাথে অপরাধবোধ আর এক তীব্র আকাঙ্ক্ষায় ডুবিয়ে দিত। আমি যেন নিজেকে ওর কাছে সঁপে দিতে বাধ্য হচ্ছিলাম। এক অদেখা বাঁধনে বাধা পড়েছিলাম, যা থেকে মুক্তির কোনো পথ ছিল না। আমার নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার শরীরের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন, মিনা, আমি আপনাকে চাই। তার এই কথা আমার মনের সব প্রতিরোধ ভেঙে দিল। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। তার চোখে আমি এক তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেলাম, যা আমার ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাকেও জাগিয়ে তুলল। আমার অবাধ্য হাত তার কোমরের দিকে নেমে গিয়েছিল, আর আমার ঠোঁট তার ঘাড়ের ওপর খুঁজে নিচ্ছিল এক লুকোনো আশ্রয়।
আমি তাকে নিজের শরীরের সাথে চেপে ধরলাম, যেন আমাদের দুজনের মাঝে আর কোনো দূরত্ব না থাকে। সেই নিস্তব্ধ মুহূর্তে যখন ওর নিঃশ্বাস আমার কানের কাছে এসে ঠেকত, আমার মনে হতো আমি এক অন্য জগতে পৌঁছে গেছি, যেখানে সমাজ বা নিয়ম বলে কিছু নেই, শুধু আছে আমাদের দুজনের এক অদ্ভুত আবেগ। সেদিন থেকে আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো, এক গোপন অধ্যায়। আমাদের সম্পর্কটা ছিল সমাজের চোখে অবৈধ, কিন্তু আমাদের দুজনের কাছে সেটা ছিল এক অদ্ভুত আশ্রয়। আমরা অফিসের বাইরে একে অপরের সাথে দেখা করতাম, একসাথে সময় কাটতাম, সিনেমা দেখতে যেতাম, রেস্টুরেন্টে খেতাম, কখনো কখনো নির্জন পার্কে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। তার সাথে যখন থাকতাম আমার মনে হতো আমি এক অন্য মিনা, যে মিনা তার সব দুঃখ, সব কষ্ট ভুলে গিয়ে শুধু ভালোবাসায় মগ্ন থাকতে চায়। তিনি আমাকে অনেক উপহার দিতেন, সুন্দর শাড়ি, চুড়ি, প্রসাধনী। আমার মা বা ভাই বোনদের জন্যেও তিনি কিছু না কিছু নিয়ে আসতেন, তবে সেটা দিতেন অফিসের অজুহাতে, যেমন কোনো বোনাস বা অন্য কিছু। আমি জানতাম এটা ভুল, কিন্তু তার ভালোবাসা আর তার উপহারগুলো আমার জীবনকে অনেকটাই সহজ করে দিচ্ছিল। আমার মায়ের কষ্ট কিছুটা কম ছিল, ভাই বোন দুটো ভালো করে খেতে পারছিল, লেখাপড়া করতে পারছিল। এই সব কিছুর জন্য আমি তার কাছে এক ধরনের কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে যাচ্ছিলাম। কিন্তু এই সম্পর্কের সাথে আসছিল এক গভীর অপরাধবোধও। আমি জানতাম যে আমি একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছি, যার একটি পরিবার আছে। আমি জানতাম যে আমি ভুল করছি, সমাজ এটাকে মেনে নেবে না। রাতের বেলা যখন একা থাকতাম তখন আমার বিবেক আমাকে দংশন করত। আমি কাঁদতাম, নিজেকে ধিক্কার দিতাম। কিন্তু পরের দিন সকালে যখন আবার তার মুখোমুখি হতাম, তার চোখের গভীরে সেই ভালোবাসা আর আকাঙ্ক্ষা দেখতে পেতাম, তখন আমার সব প্রতিরোধ ভেঙে যেত। আমার মন আবার তার দিকেই ছুটে যেত। রায়হান সাহেবও আমার প্রতি অসম্ভব রকম যত্নশীল ছিলেন। তিনি আমার সব কথা শুনতেন, আমার সব সমস্যা সমাধান করার চেষ্টা করতেন। তিনি আমাকে বলতেন, মিনা, আপনাকে পেলে আমি জীবনে আর কিছু চাই না, আমার জীবনটা আপনার সাথেই কাটাবো। তার এই কথাগুলো আমার মনে এক ধরনের মিথ্যে আশা জাগিয়ে তুলত। আমি জানতাম এটা সম্ভব নয়, কিন্তু তার কথাগুলো আমাকে স্বস্তি দিত। আমি একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতাম, যদিও জানতাম সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমাদের সম্পর্কের সবচেয়ে বেশি গভীরতা অনুভব করতাম যখন আমরা একান্তে সময় কাটাতাম। অফিসের ফাঁকে বা কোনো ছুটির দিনে আমরা এমন কোনো জায়গায় যেতাম যেখানে কেউ আমাদের চিনত না। সেই সময়গুলোতে তার প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বনে আমি এক অন্য জগতে তলিয়ে যেতাম। তিনি যখন আমার কাঁধে হাত রাখতেন, আমার চুল ছুঁয়ে দিতেন, আমার মনে হতো যেন আমার শরীরের প্রতিটি লোম জেগে উঠেছে। আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন যেন তার নামে ধুকধুক করত। একদিন আমরা শহরের একটু বাইরে একটা নির্জন জায়গায় গিয়েছিলাম। প্রকৃতির শান্ত পরিবেশে আমরা পাশাপাশি বসেছিলাম। তিনি আমার হাত ধরে রেখেছিলেন। তার চোখের গভীরে আমি এক তীব্র আবেগ দেখতে পাচ্ছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মিনা, আপনি আমার জীবনের একমাত্র শান্তি, আপনাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। তার এই কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল। আমি জানতাম তিনি মিথ্যে বলছেন না, তার চোখে মুখে আমি তার সত্যিকারের অনুভূতি দেখতে পাচ্ছিলাম। তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন, তার ঠোঁট দুটো আমার ঠোঁটের ওপর নেমে এলো। আমাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে গভীর মুহূর্ত। তার চুম্বনে এমন এক মাদকতা ছিল যা আমাকে আমার চারপাশের সব কিছু ভুলিয়ে দিত। আমার হাত দুটো আপনা আপনি তার গলার চারপাশে জড়িয়ে ধরল। আমি তাকে আরও শক্ত করে জাপটে ধরলাম। তার শরীরের উষ্ণতা, তার ঘ্রাণ আমার মনকে কেমন যেন বিহ্বল করে তুলল। আমার সমস্ত সত্তা যেন তার মধ্যে বিলীন হয়ে যেতে চাইছিল। আমি যেন এই পৃথিবীতে আর কিছু চাইছিলাম না, শুধু চাইছিলাম তার বাহুডোরে সারা জীবনটা কাটিয়ে দিতে। আমার বুকে এক অজানা ভয় আর আকাঙ্ক্ষার ঢেউ খেলা করছিল। আমি যেন নিজেকে ওর কাছে সঁপে দিতে বাধ্য হচ্ছিলাম, এক অদেখা বাঁধনে বাঁধা পড়েছিলাম যা থেকে মুক্তির কোনো পথ ছিল না। আমি জানতাম এই সম্পর্কটা অন্ধকারাচ্ছন্ন, এর কোনো সামাজিক ভিত্তি নেই, কোনো ভবিষ্যৎও নেই। কিন্তু আমি নিজেকে এই মায়াজাল থেকে বের করে আনতে পারছিলাম না।
তার আকর্ষণ, তার ভালোবাসা, তার সমর্থন সব মিলিয়ে আমি যেন এক জটিল জালে আটকা পড়ে গিয়েছিলাম। আমার মা যখন আমাকে বিয়ের কথা বলতে শুরু করলেন তখন আমি আরও বেশি সমস্যায় পড়লাম। আমি কাকে বলবো আমার জীবনের এই গোপন অধ্যায়ের কথা? কিভাবে বোঝাবো আমার মনের ভেতরের এই জটিল অনুভূতিগুলোকে? আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রের মাঝে একা ডুবে যাচ্ছি আর কোনো কিনার খুঁজে পাচ্ছি না। রায়হান সাহেবের কাছে যখন এই কথা বলতাম তিনি আমাকে আশ্বাস দিতেন, বলতেন, মিনা, চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি, আমি সব কিছু সামলে নেব। কিন্তু কিভাবে সামলে নেবেন তার কোনো স্পষ্ট উত্তর তিনি দিতে পারতেন না। আমাদের সম্পর্কটা ছিল মেঘে ঢাকা চাঁদের মতো লুকিয়ে লুকিয়ে বেড়ে উঠছিল। দিনের আলোতে আমি সাধারণ এক অফিসের কর্মচারী আর তিনি একজন সফল বস, কিন্তু রাতের গভীরে বা অফিসের লুকোনো কোণায় আমরা হয়ে উঠতাম দুটি প্রেমিক মন যারা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজত। তার হাতের আলতো ছোঁয়ায় আমার শরীরে এক অন্যরকম বিদ্যুৎ খেলে যেত। আমার মন চাইত, শুধু চাইত তার কাছে থাকতে, তার ভালোবাসায় ডুবে থাকতে, কিন্তু পরক্ষণেই আবার সেই অপরাধ বোধ আমাকে গ্রাস করত। এই সম্পর্কের ভবিষ্যৎ কী ছিল তা আমি জানতাম না। আমার জীবনটা যেন এক অনিশ্চিত পথে যাত্রা করছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি ঠিক করছি নাকি ভুল করছি, কিন্তু তার প্রতিটি স্পর্শ, প্রতিটি কথা, তার চোখের গভীরে সেই নিষিদ্ধ আমন্ত্রণ সব কিছুই আমাকে তার দিকে আরও বেশি করে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ছিলাম এক সাধারণ পরিবারের মেয়ে যে সামান্য একটা চাকরির খোঁজে বেরিয়ে এসেছিল, আর এখন আমি এক এমন সম্পর্কে জড়িয়েছি যার কোনো সামাজিক মর্যাদা নেই, কোনো ভবিষ্যৎ নেই। আমার মন বারবার বলতো এটা ছেড়ে দাও, কিন্তু আমার শরীর আর মন যেন তার কথা শুনছিল না। এভাবেই আমাদের দিনগুলো কাটছিল এক লুকোনো সম্পর্কের টানাপোড়েনে। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায় বা এই সম্পর্ক আমাকে কোন দিকে নিয়ে যাবে, কিন্তু আমি শুধু জানি আমি তার মায়াজালে এতটাই আটকা পড়েছি যে আমার পক্ষে আর বেরিয়ে আসা সম্ভব নয়। হয়তো এভাবেই আমার জীবনটা চলবে, এক লুকোনো ভালোবাসার ছায়ায়, যেখানে সমাজ বা বৈধতার চেয়েও বড় হয়ে উঠবে মানুষের অনুভূতি আর বেঁচে থাকার লড়াইটা। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও অনেক এমনই বাস্তব জীবনের গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।